কিছু ফাঁস হয়েছে বলে কিন্তু আলোচনা এসেছে, উত্তেজনা উঠেছে, বিদেশ হলে আরো বেশি হতো। তারপর দুই বলছে মারধর করতে পারে না, না কোনো ছাত্ররা এটা মারধর করতে পারে, তারা এই মুক্তিযোদ্ধা এবং রাজাকারের তো আজ পর্যন্ত আমরা কোনো তালিকাই করতে পারিনি। যেহেতু তালিকা করতে পারিনি সেহেতু আমরা এটা ব্যর্থতা বর্তমান সরকারেরও বলবো। রাজাকারদের তালিকা একটা করা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে আর করা হয় না, এটা বর্তমান সরকারের ব্যর্থতা। কথা ফয়জুল্লাহ ভাইদের কথা আমার ভালো লাগে যে আমরা একটু গর্ব বোধ করি, গর্ববতী হব না, গর্ব ধারণও করবো না, গর্ববোধ করি যে আমরা আমলারা মনে কিছু লেখাপড়া কি করি এবং এই তারা লেখাপড়া করে না বলে বেফাসকাতার কথা বলে দেখেই মনে হয় আমাদের আমলারা এখন সব জায়গায় দাপটের সাথে কাজ করে যাচ্ছি। প্রশ্নোত্তর পর্বে আছি। আজমল সাহেব বলেছে যে জিয়া রহমান সাহেবের সময়ে উত্তরবঙ্গে অনেক উন্নতি দেখেছে। আমি 1994 সাল পর্যন্ত আমি উত্তরবঙ্গের প্রতিটি জেলায় প্রায় চাকরি করার সুযোগ পেয়েছি। তবে তখন এরশাদ আমল বলেন, মুজিব আমল বলেন, জিয়া আমল বলেন, তিনটা আমল চলে গেছে, তেমন উন্নয়ন দেখিনি। কি করেছেন ওটা উনি বলতে পারেননি, বললে আমি বলতে পারতাম যেহেতু আমার তৃণমূল পর্যায়ে চাকরি করার অভিজ্ঞতা আছে। আরেকজন বলেছেন যে সোনার বাংলাতে সোনার মানুষ চাই, বঙ্গবন্ধু বলেছিলেন, তাহলে সেখানে কোটা কেন? এটা আমারও কথা। হ্যাঁ, সোনার বাংলা করতে সোনার মানুষ দরকার। সোনার মানুষ যারা সোনায় তৈরি, চকচক করলে হবে না, মেধাতে হতে হবে এবং এই মেধার জন্যই কিন্তু এই আন্দোলন করেছে ছাত্ররা এবং তার আগে আন্দোলন করা হয়েছিল 2008 সালে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা বাতিল করে দিয়েছেন এই সোনার মানুষের জন্য। এখন হয়তো এটা সংশোধন করে একটা সহনীয় পর্যায়ে আনা দরকার বলে আমি মনে করি, সরকার এদিকে দৃষ্টি দিবে। জহির সাহেব বলেছে যে 90% ভোট দিতে যায় নাই, তারা সবাই রাজাকার কিনা। বাংলাদেশে কখনো 90% ভোট দেয়, মানে 100% ভোট হয় না। ভোট হলো সাধারণ কথা বলা যায় যে 30% আছে হলো বিএনপির ভোট, 30% কম বেশি আওয়ামী লীগের ভোট, আর 40% নিরপেক্ষ। 40% নিরপেক্ষ সাধারণত যায় না। এবার গিয়েছে বলে যারা যায়নি তারা সবাই রাজাকার, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। এটা কিন্তু বলার কোনো অপেক্ষা, তারা রাজাকার এটা বলার কোনো অপেক্ষা রাখে না, তাদেরকে রাজাকার বলাও যাবে না। আর উনি আরেকটা বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান কি, এখন তো সন্তানও বেঁচে নেই। না, সন্তান বেঁচে থাকলেও চাকরি করার মতো অবস্থা নেই, কারণ আপনার 30 বছর তো হতে হবে, 30 বছর তো সন্তানদের কারো আর এখন নেই। এর জন্য আমি মুক্তিযোদ্ধা কোটাদের বিরুদ্ধে বলেছি। আর কোটাটা কিন্তু বঙ্গবন্ধু যেটা করেছে মুক্তিযোদ্ধাদের করেছিলেন 1972 সালে সেপ্টেম্বর মাসে। তারপর এটা 1997 সালে সন্তানদের করা হয় এবং 2011 সালে নাতিদের করা হয়। এটা আমার দৃষ্টিতে খারাপ লেগেছে। আমি এটা সমর্থন করি না যে নাতিদের জন্য বা সন্তানদের হয়ে গেছে, সন্তান বন্ধ হতে পারে কিন্তু হতে পারে না। আমি তো আগে উদাহরণই দিয়েছি। এখন আসে মোবাইল চেক করতে পারি কিনা। না, এটা আমার নিরাপত্তা বা আমার ব্যক্তিগত বিষয় বলে আছে। আমার ব্যক্তিগত বিষয় কেউ হস্তক্ষেপ করতে পারে না। আইন প্রয়োগ করে সংস্থা করতে পারবে যদি আইনের দৃষ্টিতে তা সঠিক বলে প্রমাণিত হয়। তবে আইন ছাড়া কিন্তু কেউ এটা চেক করতে পারবে না, কারণ আমার গোপনীয়তা, আমি তো যেমন আমার ভোটার আইডিতে কি কি আছে এটা জানার অধিকার নাই, ওটার মধ্যে কোনো খারাপ বিষয় নাই। কিন্তু তবু কিছু ফাঁস হয়েছে বলে কিন্তু আলোচনা এসেছে, উত্তেজনা উঠেছে, বিদেশ হলে আরো বেশি হতো। তারপর দুই বলছে মারধর করতে পারে না, না কোনো ছাত্ররা এটা মারধর করতে পারে না যদি মনে করে যে সে কিছু ফৌজদারি মানে মামলায় কোনো অভিযুক্ত, তাহলে সে আইন প্রয়োগ করে সংস্থায় খবর দিতে পারে। তবে তার আগে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার টিম বলে বা বডি বলে একটা বডি আছে, তাদের মাধ্যমে হতে পারে। তবে কেউ সিআরপিসিতে জনগণকে সুযোগ দেওয়া হচ্ছে আসামি ধরার ব্যাপারে, কি কি আসামি ধরার ব্যাপারে 49 সিআরপিসিতে বলা আছে, ওইটা অন্য ব্যাপার। তবে এটা কিন্তু ছাত্র এটা কি না। এখন আমি বলবো যে আন্দোলন কি চলবে। আমি একটা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 4 অক্টোবর বাতিল করে দিয়েছিলেন, পরে একটা হাইকোর্ট ওটা বহাল রেখেছিলেন, মানে 56% কোটা বলবৎ হয়েছিল, আবার এটা স্টে করে দিয়েছে, মানে ওইটা বলবৎ নেই। এবং এই নির্দেশনা অনুযায়ী এটা সংসদীয় কমিটি করে বা সংসদে উঠে এটা সংশোধন করার সুযোগ কিন্তু আছে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কথা বলা যেমন
ঠিক হবে না, আন্দোলন করাও ঠিক হবে না। আপনারা দেখেন না কি করে, এটা কতটুকু সংশোধন গ্রহণযোগ্য হতে হবে। একসময় তো বাতিল করছে, তবে বাতিলের পক্ষে আমি নেই। আমি ওই যে মানে যারা প্রতিবন্ধী তাদের পক্ষে। তারপর অনগ্রসর ওই যে যারা উপজাতি আছে, যেহেতু অশান্তি চলছে, ওদের একটু পক্ষে, যে ওদের ওই পরিমাণ শিক্ষার আলো পৌঁছে দেয়, তাদের জন্য কিন্তু আমি তাদের পক্ষে কিছুটা আমি বলতে পারি। এখন হলো চীনের ব্যাপারে বলেছেন আপা, যে চীন থেকে ওটা বলেছি যে না, মেধার রাজাকার কেউ না, মুক্তিযুদ্ধ কেউ না। মুক্তিযুদ্ধ রাজাকার যেটা স্বীকৃত হয়েছে তারা এই মুক্তিযোদ্ধা, এবং রাজাকারের তো আজ পর্যন্ত আমরা তো তালিকাই করতে পারিনি। যেহেতু তালিকা করতে পারিনি, সেহেতু আমরা এটা ব্যর্থতা বর্তমান সরকারেরও বলবো। রাজাকারদের তালিকা একটা করা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আর করা হয় না, এটা বর্তমান সরকারের ব্যর্থতা বলবো। কারণ আমি তালিকা না হলে ওই যে তালিকা নেই, তালিকা নেই, তালিকা নেই ব্যাপারে, মানে কাউকে আঘাত করতে গেলে জামাত শিবির অথবা অপরাধী, এই যে স্বাধীনতা বিরোধী এই শব্দগুলো ব্যবহার করা হয়, তাহলে আঘাত করতে সুবিধা হয়। এগুলি কিন্তু জনগণ বুঝে গিয়েছে যে কোনটা কিভাবে। যে আইনমন্ত্রী অনেক বড় পর্যায়ে আছেন, সকল আইনের খসে তার হাত দিয়ে যায়। হ্যাঁ, উনি যে কথা বলেছেন, ওনার কথাটাকে কতটা গুরুত্ব দিয়েছে আমি জানি না, তবে শিক্ষার হার তো বেড়েছে, গুরুত্ব দিয়েছে বলে আমার মনে নেই। তাই ওই যে জঙ্গি, সঙ্গী, ভঙ্গি, দামি, স্বামী, এইসব বলে কোনো লাভ নেই, এইগুলি মানুষ বুঝেছে। এখন চীনের কথা বলবো, যে চীনে একদিন আগে যে মাননীয় প্রধানমন্ত্রী আসলো, যেদিন এসেছে সেদিন পর্যন্ত কিন্তু সরকারি প্রোগ্রামগুলি ছিল, তারপরের দিন ফিরে আসার কথা ছিল। ওনার চলে আসায় মিটিং শেষ করে কিন্তু উনি চলে এসেছেন, তাতে তো কোনো ক্ষতি হয়নি। এখন আপনি বলেন যে তাহলে চীনে যে আমার কি লাভ হলো? আপনি জানেন যে আমাদের প্রতিবেশী হিসেবে ভারত আছে, আর আমাদের আমদানির 45% হলো চীন থেকে কিনি। এটা সকল সামগ্রী, শুধু ভারত থেকে পণ্য সামগ্রী আনি, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, পেঁয়াজ, আদা, রসুন, এসব যা আছে, চিনি, বার্লি, এসব আসতে পারে। কিন্তু এর কাছে কিন্তু সকল আপনার গৃহস্থলী, আমার বাসায় আশেপাশে যা আছে সবগুলি কিন্তু এখন চীনের। হ্যাঁ, আর এসিতে আছে বাংলাদেশের ওয়ালটনের, এটা আছে। তাই সে দেশে গিয়েছিলেন। আমাদের আগের সম্পর্কটা ছিল হলো আমাদের সমুদ্র সহযোগ, আমাদের সম্পর্কটা ছিল হলো কৌশলগত অংশীদারিত্ব। কৌশলগত অংশীদারিত্ব হলো এটা শুধু নিরাপত্তার বিষয়টা আসে, প্রতিরক্ষার বিষয়টা আসে। কিন্তু এখন চীন চাচ্ছে আমাদের সাথে কৌশলগত মানে সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারিত্ব, এতে রাজনীতিক বিষয়টা আছে। আপনারা জানেন যে ভূ রাজনীতির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা অবস্থান আছে, তাকে সবাই নিতে চাচ্ছে। তাই এই ব্যাপারে কিন্তু সবকিছু আছে। এই ব্যাপারে আপনার তিনটি ওদের আছে, যেমন একটা আছে জিএসআই, একটা আছে জিডিআই, একটা আছে জিসিআই, এগুলিতে সমর্থন চেয়েছিল। আর একটা তো তাইওয়ানকে চীনের অংশ, অবিচ্ছেদ্য অংশ, এটা বাংলাদেশ এটা মোটামুটি ওইটা স্বীকার করে আসছে, কিন্তু এই তিনটা চুক্তিতে স্বাক্ষর করে নাই। তাই তাদের কিন্তু প্রাপ্তি আছে। আপনি কি মনে করছেন তাহলে কি আমাদের যে আশায় নিয়ে গিয়েছিলাম সেটা কি গুড়ে বালি হয়েছে? না, গুড়ে বালি হয়নি। কারণ একটা টিম কিন্তু আসছে, একটা আসতেছে একটা টিম, তারা সব বিচার বিশ্লেষণ করে সবকিছু কিন্তু তারা এই অবস্থাটা ফিরিয়ে আনবে। তাই আমাদের যেমন ভারত কিন্তু রাশিয়া পন্থী না, ভারত কিন্তু এখানে কি শেষ? এখানে কি শেষ? তারা বলছে যে আমি আর দিব না, আমার আর কোনো চুক্তি হবে না, সমঝোতা চুক্তি হবে না, আর কিছু হবে না। বলেনি তো, বলেছে আমরা একটা কারিগরি টিম পাঠাচ্ছি, তারা যে দেখবে। আমরা যে পেয়েছি সম্পূর্ণ অল্প পেয়েছি, আমরা অল্প পরিমাণ বাজেট সহায়তা পেয়েছি। আমরা চেয়েছিলাম বাজেট সহায়তা, আমাদের ডলারের যে ঘাটতি আছে এটার জন্য বাজেট সহায়তা। আমরা চেয়েছিলাম চীনের সাথে টাকার ইউয়ানে মানে লেনদেন করা, তবে বাজেট সহায়তা। আর তারা চাচ্ছে বাজেট সহায়তা না, আমি আপনাকে উন্নয়ন সহায়তা দিব, ঋণ দিব আপনাকে, আমি বিনা মানে অনুদান দিব, আপনি স্বল্প ঋণে ঋণ দিব, স্বল্প সুদে, একটু বেশি সুদে ঋণ দিব, তারপর আপনার অর্থনৈতিক সহযোগিতা দিব বা অর্থনৈতিক ঋণ দিব। এগুলি হয়েছে। এগুলি যে এখানে শেষ হয়েছে, শেষ হয়নি, কিন্তু আলোচনা আছে। যেমন এই যে মোদি কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার তার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সে তো রাশিয়া গিয়েছে, রাশিয়ার সাথে গেছে। রাশিয়ার সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক 71 সালে তাকে সমর্থন দিয়েছিল, এবং কিসিঞ্জার যখন গেছিল চীনকে আমেরিকার পক্ষে আনলো আমাদের বিপক্ষে, তখন কিন্তু রাশিয়া তার একটা বন্ধু হয়ে আসে। এবং রাশিয়া কিন্তু রাশিয়া শুধু একমাত্র
ভারতে আগে বিক্রি করতো, কি জানি বলে, অস্ত্র, এখন আরো কয়েক জায়গায় বিক্রি করার চলছে। তাই রাশিয়া যে কিন্তু সে রুষ্ট হয় নাই, আমেরিকা রুষ্ট হয় নাই। তেমনি এই যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে আগে গেছে ভারতে, এর জন্য চীন খেপে গিয়েছে, আগে চীনে গিয়েছে, ভারত খেপে গিয়েছে, এইটা কিন্তু আমাদের মানে অর্থনৈতিক বা রাজনৈতিক মানে বুলি হিসাবে বলা যায়। কিন্তু চীনে ভারতের পারমিশন নিয়ে গেল, সেটা কি না 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 না, পারমিশন কে বলছে? ওটা কোনো ফাইল উপস্থাপিত হয়েছে যে আমি চীনে যাইতে চাই? এটা আবার বলবো, মন্ত্রীরা, মাননীয় মন্ত্রীরা অনেক জ্ঞান সম্পন্ন, তারা এমন বেফাস কথা বলে ফেলে। তখন না, আমি অল্প দিন চাকরি করেছি, মাত্র 35 বছর সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চাকরি করেছি। তখন মনে হয়, আমরা ভাবি তারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, কিন্তু যে কলিমুল্লাহ স্যাররা বলে না, এই আমলারাই চলায় ইয়েদেরকে, মন্ত্রীদেরকে, মন্ত্রীরা কম লেখাপড়া করে। আমি বারবার স্বীকার করতে চাই না আমরা বেশি লেখাপড়া করি না, আমাদের কথাই বিএনপি চলে না, যখন রাষ্ট্র গঠন ক্ষমতায় থাকে আওয়ামী লীগ চলে, জাতীয় পার্টি চলে না, আমরা চাই আমরা যেন তাদের কথায় চলি। কিন্তু তাদের এইসব কথাবার্তা শুনে, এই যে অনুমতি নিতে গিয়েছি, আমাদের কি কি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এসেছি, ক্ষমতায় রাখবে, এইগুলি কথা শুনে না কলিমুল্লাহ স্যারদের কথা, ফয়জুল্লাহ ভাইদের কথা আমার ভালো লাগে, যে আমরা একটু গর্ব বোধ করি, গর্ববোধই হব না, গর্ব ধারণও করবো না, গর্ববোধ করি যে আমলারা মনে কিছু লেখাপড়া কি করি, এবং এই তারা লেখাপড়া করে না বলে বেফাসকাতার কথা বলে দেখেই মনে হয় আমাদের আমলারা এখন সব জায়গায় দাপটের সাথে কাজ করে যাচ্ছি। এটা ভালো লাগে, একটু নিজের গোষ্ঠী তো, এর জন্য। তবে এই যে এইসব কথা বলা থেকে বিরত থাকা দরকার। বেফাস কথা পজিশনে, আমি এখন আপনার সাথে অনেক কথা বলছি, আমি রাজনীতির কথা বলছি, কিন্তু আমি যখন চেয়ারে বসবো, আমি যখন সরকারি একজন কর্মকর্তা বা কর্মচারী যেটাই বলেন, আমি তো এইসব কথা আপনার সাথে বলবো না। আমি বলবো না এটা নীতি নির্ধারণের ব্যাপার, এই কথা বলবো না, এই কথা বলার এখতিয়ার আমার নেই। মন্ত্রীদেরও এই কথা বলা দরকার। কথা বললেও বা দোষ কি? ওনারা হয়তো সত্য কথাটাই জনগণকে তাহলে সত্য কথা বলে যাচ্ছেন, তাহলে যে এইগুলি ওই রাজাকারের দূষণ, এটা সত্যি? এটা হলো মন্ত্রীদের সস্তা জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা, এবং আমার মন্ত্রীতে টিকে থাকা বা আগামীতে যেন নমিনেশন পেতে পারি, এই বিষয়গুলির হলো আমি মন্ত্রী বলেছে বাপের বেটার মতো। শুনেন, এই উপজেলাতে তারে সবাই ভালো বলতো, যে ইউনোরে গালি দিত, যে ওসিরে গালি দিত, যে ইউনোরে গালি দিত ওসি, সামনে যায় কিন্তু গালি দিতে পারতো না। সামনে যে একবার গালি দিয়েছিল, তার কি অবস্থা করেছিলাম দাউদকা দিতে, দেখে যে প্রশাসন কাকে বলে দেখিয়ে দিয়ে এসেছে। এইসব ব্যাপার না, সামনে গালি দিতে পারে না, আড়ালে গালি দিতে পারে। এরকম আড়ালে সামনে, এটা কি সংসদে বলে কোনো আইনের নোটিশে উনি যখন ফাইল পুট আপ হবে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, আইন মন্ত্রক থেকে, আমি মনে করি আইন সচিব, আমি লিখবো এটা তাদেরকে রাজাকারের সন্তান হিসেবে, রাজাকারের পেতাত্তা হিসাবে এটা ঘোষণা দেওয়া যেতে পারে, একটি পরিপত্র জারি করে সকল মন্ত্রণালয়ে এটা প্রেরণ করা যেতে পারে, কপি। এটা কি উনি স্বাক্ষর করবেন? উনি তো বলে, আরে মেয়ে, এটা তুমি মুখের কথা বলছো, আপনি এটা কেন আনছেন? আপনি কি লেখাপড়া করেন নাই? এটা মুখের কথা, মুখের কথা বলে না, এই যে সুযোগ দেই, যে আমি এই যে আপা, আমরা যেমন এই যে টক শো গরম করি, মুখে অনেক কথাই বলে ফেলতে পারে, অন্য কোনো দেশে পারে না। আমাদের দেশে, মানে আমরা যে দেশে বসবাস করছি, এই দেশে হলে কিন্তু পদত্যাগ করতে হতো এসব কথাবার্তার জন্য। না না, আপনাদের দেশে বিদেশে সংসদ অধিবেশন শুনলে মনে হয় যে ইকোনমিক্স এর ক্লাস নিচ্ছে তারা, সেখান থেকে শিখা যায়। আর আমাদের দেশের সংসদে কি হয় এটা কি আমার বলার অপেক্ষা হয়? সেটা শিখতে হয় না। ওই যে আমাদের বাধ্যবাধকমূলক বাজেটের একটা মাস না, বাজেটের উপর বক্তৃতা হয় আমাদের না, টিম নিয়ে, একজন এডিশনাল নেতৃত্বে আমার অনেকদিন যেতে হচ্ছে সংসদে, নিয়ে কি কি বক্তৃতা দেয় সেটা লিখতে দিই ডিএস দেরকে, জয়েন্ট সেক্রেটারিদের। তারপর বলি কি লেখছো? স্যার কিছুই তো বলেন। আমি এতক্ষণ 3 ঘন্টা তারা বক্তব্য রাখলো, এত টাকা খরচ হলো, তুমি কি কথা? তেমন কিছু না, খালি এই বলছে ওই বলছে। এটা তো গুণগান গাই তো সময় পাই নাই, গুণগান গাই তো সময় পায় নাই, তাহলে স্যার কি লিখবো? এরকম লেখার মতো। আর আপনি বিদেশে দেখেন, মনে হয় যে প্রত্যেকটা কথা তারা ইকোনমিক্স এর ছাত্র, তাই ইকোনমিক্স টিচার, তার ডক্টর ডিগ্রি হলা কলিমুল্লাহ স্যারের মতো সুন্দর ভাবে কথা বলে। আর আমরা বেফাস ভাবে কথা বলি, মার্কেট করতে যাই, আর নিজেদের স্বার্থ হলে। আবার এমপি সাহেবদের আমার খুব ভালো লাগে, যখন নিজেদের স্বার্থে হয় তখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব বলে, যখনই করমুক্ত গাড়ি সবাই হাততালি দেয় এবং টেবিল চাপড়ায়। যখনই বলে যে সম্মানী 3000 টাকা ছিল, এখন তো আমাদের বেতনের চেয়ে অনেক বেশি, তখন হাত চাপড়ায়, টেবিল চাপড়ায়। যখন প্লট দেওয়ার পর আবার প্লট দেওয়ার, তখন একমত। শুধু এক জায়গায় একমত পেয়েছি, নিজেদের স্বার্থে যখন বলা হয়। আমি তো অর্থ মন্ত্রণালয়ে অনেকদিন আগে 17 বছর ছিলাম, 17
বছর দেখেছি যখন নিজেদের ইয়ের কথা বলা হয়, স্বার্থের কথা, তখন হাত চাপড়ায়, যখন জনগণের স্বার্থের কথা বলা হয়